সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আর্থিক বিবরণী অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী শিখেছিলাম। মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীর মাধ্যমে আমরা জেনেছি কিভাবে সমাপনী মালিকানা সত্ত্ব তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ তার চেয়েও গুরুত্বপূর্ণ আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার সাথে সম্পূর্ণ সময় থাকো, ইনশাআল্লাহ আশা করছি আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে তোমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। আর এই অধ্যায়টি তোমাদের অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগে, তো খুব মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা খেয়াল রাখবে। তোমার বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো, যেন তারাও উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো শুরুতে আমি প্রতিষ্ঠানের নাম লিখেছি। প্রতিষ্ঠানের নাম, এখানে যে প্রতিষ্ঠানের অঙ্ক করছো তুমি সেই প্রতিষ্ঠানের নাম লিখবে। এক্স লিমিটেড, ওয়াই লিমিটেড বা পদ্মা লিমিটেড, মেঘনা লিমিটেড, যেটাই থাকে প্রথমে এখানে বসাবা। এরপরে তুমি কি করছো, আর্থিক অবস্থার বিবরণী। এরপর আমরা তারিখ দিব, তারিখ হতে পারে 30 জুনে শেষ হয়েছে অথবা হতে পারে 31 ডিসেম্বরে শেষ হয়েছে। তো আমি এখানে 31 ডিসেম্বর দিয়েছি, 31 ডিসেম্বর 2000 ডট ডট তারিখের, অর্থাৎ আমি এখানে কোনো সাল উল্লেখ করিনি। 2001 হলে 1 2 3 4 এভাবে বসিয়ে আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো প্রথমে বসবে স্থায়ী সম্পদ, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব আসে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জেনেছো হিসাব মোট 5 প্রকার: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। আয় এবং ব্যয় নিয়ে বিশদায় বিবরণী, অর্থাৎ বিশদায় বিবরণীতে আয় এবং ব্যয় সমূহ আসে, আর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে মালিকানা সত্ত্বের উপাদান সমূহ আসে। আর এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব আসে। তো আমরা প্রথমে সম্পদের অংশ করব। আর আমরা জেনেছি হিসাব সমীকরণ হচ্ছে a = l + e, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অবশ্যই আমাদের সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদের যোগফল এবং দায় ও মালিকানা সত্ত্বের যোগফল অবশ্যই মিলে যাবে। যদি না মিলে যায় তাহলে হয় আমি কোথাও ভুল করেছি, অথবা কোশ্চেনে তোমার যে রেওয়ামিলটি দেয়া আছে সেখানে কোথাও হয়তো গড়মিল দেয়া আছে, তাহলে তুমি অনিশ্চিত হিসাব লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, প্রথমে আমরা করব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমি কিছু স্থায়ী সম্পদ লিখে দিয়েছি। যদি এগুলোই থাকবে এমন নয়, আরো বেশি থাকবে বা কখনো কমও থাকতে পারে। প্রথমে সুনাম, তো সুনাম থেকে আমরা বাদ দিব অবলোকন। এই সুনাম রেওয়ামিলে থাকবে, এই অবলোকন সমন্বয়ে দেয়া থাকবে। তো অবলোকন আমরা বাদ দিয়ে ফাইনালি সেকেন্ড কলামে লিখবো। ফার্স্ট কলামে ক্যালকুলেশন করে সেকেন্ড কলামে, অর্থাৎ সুনাম থেকে বাদ অবলোকন, দেন সেকেন্ড কলামে টাকা বসাবো। আবার আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব। এই পুঞ্জীভূত অবচয় অবশ্যই সমন্বয় দেয়া থাকবে, এই সুনামের অবলোকনও সমন্বয় দেয়া থাকবে। এরপর আসো অফিস সরঞ্জাম, আরো একটি স্থায়ী সম্পদ। এই অফিস সরঞ্জাম বাদ পুঞ্জীভূত অবচয় সমন্বয় বলা থাকবে। দেন আমরা বাদ দিয়ে নিট অফিস সরঞ্জামটা সেকেন্ড কলামে বসাবো। এরপরে যন্ত্রপাতি একটি স্থায়ী সম্পদ, এখান থেকে বাদ দিব পুঞ্জীভূত অবচয়। এই পুঞ্জীভূত অবচয় শুধুমাত্র সমন্বয় একটা। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল রাখবে রেওয়ামিলে যে পুঞ্জীভূত অবচয় থাকবে সেটা এবং সমন্বয় একটা, দুইটা যোগ হয়ে এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ থেকে বাদ হবে। তাহলে আমরা যে সুনাম আসবাবপত্র থেকে যে বাদ দিব পুঞ্জীভূত অবচয়, এটা সমন্বয়টা এবং রেওয়ামিলেরটা দুইটা যোগ করে বাদ দিব। অফিস সরঞ্জাম থেকেও পুঞ্জীভূত অবচয়, সমন্বয়টা এবং রেওয়ামিলেরটা দুইটা যোগ করে বাদ দিব। যন্ত্রপাতি একই রকম, পুঞ্জীভূত অবচয় অর্থাৎ রেওয়ামিলেরটা এবং সমন্বয়টা দুইটা যোগ করে আমরা বাদ দিব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো ভূমি ও দালান, এটিও একটি স্থায়ী সম্পদ। এই ভূমি ও দালান থেকে বাদ দিব পুঞ্জীভূত অবচয়, রেওয়ামিলেরটা এবং সমন্বয়টা। যদি সমন্বয় দেয়া না থাকে তাহলে শুধু রেওয়ামিলেরটা বাদ দিব। ওকে, এবার হয়ে যাবে আমাদের মোট স্থায়ী সম্পদ। দেখো আমি এই যে মোট স্থায়ী সম্পদ রেড কালার দিয়ে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। এরপরে আমরা লিখব দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি? বিনিয়োগ 10% বিনিয়োগ, এরপরে হচ্ছে 10% সঞ্চয়পত্র বা বিভিন্ন রকম পার্সেন্ট থাকতে পারে। তো এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখবো। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ সরাসরি থার্ড কলামে চলে আসবে।
আর এখানে স্থায়ী সম্পদগুলো আমরা ক্যালকুলেশন করে সেকেন্ড কলামে লিখেছি। সেকেন্ড কলামে যোগফল করার পরে থার্ড কলামে মোট স্থায়ী সম্পদ চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো চলতি সম্পদ। কারণ আমরা স্থায়ী সম্পদ করেছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছি, এবার চলতি সম্পদ শিখব। তো চলতি সম্পদে নগদ ও ব্যাংক জমা এটি একটি চলতি সম্পদ, দেনাদার একটি চলতি সম্পদ। কিন্তু সমন্বয়ে যদি থাকে নতুন কুড়ি অবশ্যই বিয়োগ করতে হবে। এরপরে যে অ্যামাউন্ট দাঁড়াবে সেখান থেকে নতুন কুড়িটা অর্থাৎ নতুন কুড়ি সঞ্চিতিও বিয়োগ করতে হবে। ফাইনালি আমরা সেকেন্ড কলামে বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, দেনাদারের সাথে যদি আরো কোনো সমন্বয় থাকে অবশ্যই তোমাকে কমপ্লিট করে দেন সেকেন্ড কলামে বসাতে হবে, যেটা হবে নিট দেনাদার বা নিট প্রাপ্য হিসাব। এবার আসো, প্রাপ্য বিল একটি চলতি সম্পদ, অব্যবহৃত মণিহারি বছর শেষে যে মণিহারি রয়ে গিয়েছে সেটাও একটি চলতি সম্পদ। এরপরে আমরা এই পার্ট শেষ করে এই পার্টে চলে যাব। প্রাপ্য আয়। প্রাপ্য আয় মানে অনাদায়ী আয়, অর্থাৎ তোমার আয় হয়েছে কিন্তু এখনো তুমি পাওনি, এটাকে বলে প্রাপ্য আয় বা অনাদায়ী আয়। তাহলে আমরা এই প্রাপ্য আয় বা অনাদায়ী আয়কে চলতি সম্পদে বসাবো। অগ্রিম প্রদত্ত খরচ, তুমি অগ্রিম খরচ করেছো, যেমন অগ্রিম ভাড়া দিয়েছো, অগ্রিম বেতন দিয়েছো, এটা তোমার হচ্ছে চলতি সম্পদ, আমরা চলতি সম্পদে বসাবো। সমাপনী মজুত পণ্য, মজুত পণ্যের যেটা রয়ে যাবে বছর শেষে সেটাকে বলে সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যটাও একটা চলতি সম্পদ। এবার আমরা টোটালটা যোগ করে দিব, মোট চলতি সম্পদ আমরা পেয়ে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্থায়ী সম্পদ করেছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছি, চলতি সম্পদ করেছি। এবার হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদ কাকে বলে? যে সম্পদগুলোর বাস্তব মূল্য নেই এবং হচ্ছে এগুলোকে ভুয়া সম্পদও বলা হয়। বলে এই সম্পদকে সম্পদ হিসাবে পরিগণিত করতে হয় বাট বাস্তবে কোনো মূল্য নেই, এই জন্য এটাকে ভুয়া সম্পদও বলে। এই এমন সম্পদগুলো হচ্ছে যেমন প্রাথমিক খরচ, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যে খরচ হয়, বিলম্বিত বিজ্ঞাপন, এরপর হচ্ছে শেয়ার অবহার, অর্থাৎ কম মূল্যে শেয়ার বিক্রয় করেছো সেই শেয়ার অবহার, এবং শেয়ার দালালের দস্তুরি, অর্থাৎ শেয়ার বিক্রয়ের জন্য যে দালাল, সেই দালালের দস্তুরি মানে কমিশন, অর্থাৎ শেয়ার দালালের কমিশন। তো আরো থাকতে পারে, এখানে কয়েকটি দিলাম জাস্ট তোমরা যেন এই সবটিকে ব্রেনে রাখতে পারো। এরপরে ইনশাআল্লাহ তোমাদের জন্য এই আর্থিক অবস্থার বিবরণী অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা মোট অলিক সম্পদ লিখলাম। এবার স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, মোট চলতি সম্পদ এবং হচ্ছে মোট অলিক সম্পদ যোগ করে আমরা পেয়ে গেলাম মোট সম্পদ, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাঠটুকু আমরা সম্পন্ন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। আমরা গত ক্লাসে মালিকানা সত্ত্ব কমপ্লিট করে সমাপনী মালিকানা সত্ত্ব তৈরি করেছি। তো আমরা ওখান থেকে সমাপনী মালিকানা সত্ত্বটা নিয়ে আসবো। যদি অঙ্কের মধ্যে মালিকানা সত্ত্ব না চেয়ে থাকে কতে বা খতে, দেন আমাদেরকে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীর কাজ এখানেও আমরা করে নিতে পারবো, আবার গণনা করেও আমরা করে নিতে পারবো। তো ধরে নাও আমরা আগের অঙ্ক থেকে সমাপনী মালিকানা সত্ত্ব নিয়ে এসেছি, যেহেতু আমরা আগের অঙ্কে শিখেছিলাম। এবার দেখো দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় কি কি? দীর্ঘমেয়াদী দায় হতে পারে ঋণপত্র, হতে পারে বন্ধকি ঋণ, হতে পারে হচ্ছে তোমার হলো বন্ড। তো এই সবগুলো যোগ করবো। এতগুলো অঙ্কে থাকে না, এক অঙ্কে একটি থাকতে পারে, সর্বোচ্চ দুটি, খুব কম অঙ্কেই থাকে, একটিই থাকে সাধারণত। তো আমরা এরকম দীর্ঘমেয়াদী দায়গুলো যোগ করে টোটাল অ্যামাউন্টটা লিখবো, টোটাল দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ মোট দীর্ঘমেয়াদী দায়। এরপরে চলতি দায়। চলতি দায়ের মধ্যে পাওনাদার, আমরা বাকিতে ক্রয় করেছিলাম, আমাদের কাছে টাকা পাবে, পাওনাদার, বকেয়া খরচ সমূহ, এমন অনেক খরচ আছে যেগুলো হয়তো বাকি রয়ে গেছে, আমরা পরিশোধ করতে পারিনি, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, বকেয়া মজুরি, এগুলো আমরা বকেয়া খরচ সমূহ চলতি দায়িত্বে দেখাবো। অগ্রিম আয় সমূহ, অ্যাডভান্স আমরা পেয়েছি কিন্তু আমরা কাজ করিনি, এগুলো হচ্ছে চলতি দায়। চলতি দায়িত্ব দেখো। ব্যাংক জমাতিরিক্ত, আমাদের ব্যাংকে যা জমা আছে তার চেয়ে বেশি আমরা উত্তোলন করেছি, এটা আমাদের জন্য চলতি দায়। দেন আমরা মোট চলতি দায় লিখলাম। এবার সমাপনী মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় এবং হচ্ছে মোট চলতি দায়, তিনটার সমষ্টি হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর খুব মনোযোগ দিয়ে বারবার যদি এই ছকটি দেখো এবং বাসায় প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে অ্যাকাউন্টিং হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি পারবে, আর যত বেশি তুমি পারবে তত তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, কনফিডেন্ট বেড়ে যাবে এবং তুমি পরীক্ষায় ফুল নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ।
আর যত প্র্যাকটিস কম করবে এই সাবজেক্টের ভয় তত বেশি থাকবে, তুমি নাম্বার কম পাবে এবং হচ্ছে অঙ্ক মিলাতে পারবে না, কনফিউজড থাকবে, কনফিউশন লাগবে তোমার কাছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ইনশাআল্লাহ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আজকে যেমন আমরা আর্থিক অবস্থার বিবরণী করেছি, অর্থাৎ বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর ছক এবং অর্থাৎ টপিকস আমি ধারাবাহিকভাবে শেষ করেছি। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে তোমাদের জন্য আর্থিক বিবরণীর বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব। তো তোমরা ইনশাআল্লাহ আমার সাথে থাকবে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে, শেয়ার করে দিবে ইনশাআল্লাহ, এবং আমার সাথে সাথে থেকে ইনশাআল্লাহ শিখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সেই পর্যন্ত আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।